দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পরীক্ষামূলক ধাপ পেরিয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে আরও ৮ থেকে ১২ মাস সময় লাগতে পারে। আন্তর্জাতিক প্রোটোকল নিশ্চিত করা এই বিলম্বের মূল কারণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ৩ পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। পদ্মাপাড়ের রূপপুরে এখন সাজ রব। দৃশ্যমান অবকাঠামো পেরিয়ে প্রকল্পটি এখন জ্বালানি লোডিং ও পরীক্ষামূলক উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে। তবে এই বিদ্যুৎ সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে অপেক্ষা করতে হবে আরও প্রায় ১ বছর। কেন এই দীর্ঘসূত্রতা? বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল। বর্তমানে যে অনুমোদন পাওয়া গেছে তা মূলত কমিশনিং বা পরীক্ষামূলক উৎপাদনের জন্য, কিন্তু বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিক্রি বা গ্রিডের পূর্ণ শক্তিতে সরবরাহের জন্য প্রয়োজন নতুন আন্তর্জাতিক সনদ। এই যে পরীক্ষামূলকভাবে অপারেশন করলো, এই যাত্রায় কোনো ত্রুটি বিচ্ছুতি কীভাবে তারা সমাধান করলো, ত্রুটি বিচ্ছুতি হলো কি না, হলে কীভাবে সমাধান করলো, সেগুলো রেকর্ড করে রিপোর্ট তৈরি করবে। এটাকে আমরা বলি ফাইনাল সেফটি অ্যানালাইসিস রিপোর্ট। ওই রিপোর্টকে আমলে নিয়ে বিশ্লেষণ করে তখন রেগুলেটরি বডি চূড়ান্তভাবে লাইসেন্স দেবে বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য শতভাগ সক্ষমতা। শুধু কাগজের অনুমোদনই নয়, কারিগরিভাবেও রয়েছে নানা ধাপ। কয়েক মাস ধরে চলে কয়েক স্তরের নিরাপত্তা পরীক্ষা বা সেফটি অডিট। রিঅ্যাক্টরের ভেতরের চেইন রিঅ্যাকশন নিয়ন্ত্রণ থেকে শুরু করে টারবাইন ও গ্রিড সিনক্রোনাইজেশন, প্রতিটি ক্ষেত্রে নিখুঁত ফলাফল নিশ্চিত করতে হয়। এই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার যে প্রক্রিয়াটা, যে ৮ মাস হোক, ১০ মাস হোক, ১২ মাস হোক, এটা খুবই সেন্সিটিভ, খুবই ক্রিটিক্যাল, কারণ এটাই হবে চূড়ান্ত শেষ পরীক্ষা নিরীক্ষা। প্রোকিউরমেন্ট প্রসেসগুলো, যেগুলো আরও জিনিস কেনার বা আরও ইন্টারনাল অনেকগুলো বিষয় থাকে, এগুলো প্রপার টাইমিং করতে পারতেছে কিনা, এটার সাথে অন্য একটা বিষয় ওই এক্সটার্নাল যে সাপোর্ট সিস্টেম সবগুলো জড়িত। সুতরাং এইটা আমি মনে করি যে এখানে ম্যানেজমেন্টের একটা বড় গভর্নেন্স ইস্যুটা আমাদের একটা বড় ইস্যু হয়ে দাঁড়াইতে পারে। এছাড়া সঞ্চালন লাইনের সক্ষমতা এবং গ্রিড স্ট্যাবিলিটিও একটি বড় ইস্যু। রূপপুরের বিশাল পরিমাণ বিদ্যুৎ নিতে গ্রিড কতটা প্রস্তুত তা আগামী ৮ থেকে ১২ মাসের মধ্যে পরীক্ষা করে দেখা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল যাত্রা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সমীকরণে একটি নতুন মাত্রা যুক্ত করল। এখন কেবল সেই ক্ষণটির অপেক্ষা, যখন রূপপুরের বিদ্যুৎ সমৃদ্ধ করবে দেশের জাতীয় গ্রিড। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সকাল ৮টা ৪৭ তার মরদেহ নিয়ে একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়। গত বৃহস্পতিবার টাম্পা বে এলাকার একটি ইসলামী সোসাইটিতে তার জানাজা সম্পন্ন হয় এবং জানাজায় প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নামে অন্য এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ২৬ এপ্রিল পাওয়া যায় বৃষ্টির খণ্ডিত মরদেহ। কৃষিতে পানির অপচয় রোধ ও আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উদ্যোগে পাবনা ও নাটোরে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে কমবে পানির অপচয়, শ্রম ও সেচ খরচ, বাড়বে ফসলের উৎপাদন। আধুনিক এই প্রযুক্তিতে ফসলের মাঠে দেয়া হচ্ছে সেচ। এখানে নেই সনাতন পদ্ধতিতে কাদামাটি কেটে নালা তৈরির ঝামেলা। বিশাল আকৃতির যন্ত্রটি ৩৬০ ডিগ্রি ঘুরে বৃষ্টির মতো পানি ছিটিয়ে দিচ্ছে ফসলের মাঠে। আধুনিক এই সেচ ব্যবস্থা স্থাপন করা হয়েছে পাবনার মুলাডলি ও নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল এলাকার কৃষি খামারে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক এই প্রযুক্তিতে মাটির আর্দ্রতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত সেচ দেওয়া হয়।
এতে পানির অপচয় কমে এবং অতিরিক্ত পানির প্রভাবে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে না। আমরা ঢালা পানি দিতাম আগে, দেখা যাচ্ছে এখন হয়তো ঝর্ণার মতো পানি পড়ছে, সব জায়গায় নিয়ম মতো পড়তেছে, কোনো জায়গায় বদ্ধ হচ্ছে না। আর পাইপ টানি দিতে লাগলে মেলা যায়, পাইপ ফসে যায়, ছিঁড়ে যায়, আবার মেশিন বন্ধ করা লাগে। 300, 350, 400 বিঘার মতো পানি আমরা পৌঁছাতে পারবো। আমাদের এই কৃষকের এবং শ্রমিকের সব দিক দিয়ে আমাদের আয় হচ্ছে। আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে উঁচু নিচু জমিতেও সহজে সেচ দেওয়া সম্ভব হবে এমন আশা স্থানীয় কৃষকদের। এটা বাংলাদেশে প্রথম আছে এবং এটা কৃষি কাজে অনেক বেশি হেল্পফুল আর কি। এটা আমার 135 থেকে 150 একর জমি কাভারেজ দিচ্ছে, যেটা ম্যানুয়ালি আমি করতে গেলে আমার 25 থেকে 30 দিন সময় লাগতো। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে পাবনা ও নাটোরে দুটি আধুনিক সেচ যন্ত্র স্থাপন করেছে বিএডিসি। সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এই যন্ত্র অস্ট্রিয়া থেকে আমদানি করা হয়েছে। ফোটায় ফোটায় এবং পরিমিত যে পরিমাণ সেচ যে ফসলে প্রয়োজন সে পরিমাণ সেচ সে জমিতে স্বয়ংক্রিয়ভাবে আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কাজ করছি। কমপক্ষে 20 বছর কর্মক্ষম এই প্রযুক্তির ব্যবহার দেশের সেচ ব্যবস্থার বড় পরিবর্তন আনবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অধিবেশনে জনস্বার্থের বিষয়ে অল্প বিস্তর আলোচনা হলেও বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয় ছিল উপেক্ষিত। তারা বলছেন, বিরোধী দল সরকারের সাথে মিলেমিশে চলো নীতিতে থাকায় নিশ্চিত হয়নি সরকারের জবাবদিহি। উপেক্ষিত থেকে গেছে হামে প্রায় 300 শিশুর মৃত্যু, জ্বালানি তেল সংকট এবং অন্তর্বর্তী সরকারের করা বিভিন্ন চুক্তির বিষয়ে। আমার পাশেই জাতীয় সংসদ, যেখানে প্রতিধ্বনিত হওয়ার কথা সাধারণ মানুষের কণ্ঠস্বর। কিন্তু সংসদের প্রথম অধিবেশন বিশ্লেষণ করলে প্রশ্ন ওঠে, জাতীয় সংসদের আলোচনার কেন্দ্রবিন্দুতে সত্যি কি ছিল সাধারণ মানুষের সমস্যার কথা? জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে গঠনমূলক আলোচনার পরিবর্তে প্রায় দেখা গেছে উত্তপ্ত বাকবিতণ্ডা, এমনকি ওয়াকআউটের মতো ঘটনাও। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় মাননীয় স্পিকার। অথচ জাতীয় সংসদে আলোচনা হওয়ার কথা ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার সহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলে তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 12 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 25 কার্যদিবসে জাতীয় সংসদ কি কে নিয়ে উত্তপ্ত ছিল, চলুন দেখে নেওয়া যাক। এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। সংসদের মূল কাজ আইন প্রণয়নের পাশাপাশি জনগণের সমস্যার সমাধান হলেও প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক, জুলাই চেতনা বাস্তবায়ন, গণভোট, সংবিধান সংশোধন নাকি সংস্কার, এমন সব বিষয় নিয়ে সরব ছিল সংসদ। চোখ রাখি সাম্প্রতিক সময়ে জনভোগান্তি তৈরি করেছে এমন খবরগুলোর দিকে। গত এক সপ্তাহের সংবাদপত্র বিশ্লেষণ করলে চোখে পড়ে হামে শিশু মৃত্যু, জ্বালানি তেলের জন্য মানুষের সীমাহীন ভোগান্তি, হাওড়ে বন্যার মতো জনদুর্ভোগের খবরগুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস, জ্বালানি তেলের সংকট, গ্রাম পর্যায়ে ভয়াবহ লোডশেডিং, হামের প্রভাবে প্রায় 300 শিশুর মৃত্যু, জলাবদ্ধতা কিংবা ব্যাংকিং খাতের অনিশ্চয়তার মতো বিষয়গুলো সংসদে বিস্তৃত পরিসরে গুরুত্ব পায়নি। আমাদের সাথে আছেন গবেষক ও লেখক আলতাফ পারভেজ। তার কাছে জানতে চাইব, এই সংসদ জনগণের কথা কতটুকু বলতে পেরেছে? রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো যেগুলো ছিল জুলাই অভ্যুত্থানের বড় প্রত্যাশার জায়গা, সেগুলো এখন এই সংসদে ফয়সালা হলো না গত 2.5 মাসে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি করেছে এবং জাপানের সাথেও করেছে, এই চুক্তিগুলো সংসদে উত্থাপিত হওয়া প্রয়োজন ছিল। কারণ এই চুক্তিগুলো নিয়ে অনেক কথা হয়েছে, বলা হচ্ছে যে এই চুক্তিগুলোতে বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক সার্বভৌমত্ব,
অনেকখানি লঙ্ঘিত হয়েছে। 10টি বোয়িং বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনার কাজে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুব বিস্ময়কর যে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ থাকার পরেও সংসদে আলোচিত না হওয়ার আগেই একটা চুক্তি বাস্তবায়ন শুরু হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদের অবস্থান এমন হওয়া উচিত যেখানে জনগণের সমস্যা সমাধান, সরকারের উন্নয়ন পরিকল্পনা, সরকারের জবাবদিহির মতো বিষয়গুলোর স্পষ্ট অবস্থান থাকতে হবে। যে সংসদের প্রতিটি মুহূর্ত পরিচালিত হয় জনগণের ট্যাক্সের টাকায়, সেখানে যদি গণমানুষের কণ্ঠস্বর জোরালো না হয় তাহলে প্রশ্ন থেকে যায় এই আলোচনা কাদের জন্য। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। উপকূলীয় জেলা বাগেরহাটের রামপালে লবণাক্ত জমিতে জিরা চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মোফাজ্জল হোসেন বাবু। অল্প পুঁজিতে চাষাবাদ করে ভালো ফলন পাচ্ছেন তিনি। ফলে জিরা চাষে আগ্রহী হচ্ছেন উপকূলীয় এলাকার আরও অনেকে। বাগেরহাটের রামপালে তীব্র লবণাক্ততার মধ্যেও জিরা চাষ করে সফল হয়েছেন আদাঘাট গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বাবু। শুরুতে প্রায় 52% জমিতে পরীক্ষামূলকভাবে 50 গ্রাম ইন্ডিয়ান টাইগার জাতের জিরার বীজ বপন করে পরে বড় পরিসরে আরও 52 শতকের বেশি জমিতে 5টি প্লট আকারে জিরা চাষ করেন। অল্প পুঁজিতে ভালো ফলন পাচ্ছেন তিনি। তীব্র লবণাক্ততায় উপকূলীয় এলাকায় যেখানে অনেকেই নতুন ফসল চাষে আগ্রহ দেখান না, সেখানে বাবুর এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। পানি দিয়া, তারপরে আপনার সার দিয়া, ওষুধ দিয়া, তারপরে গাছ ফুটে ফুটে বানতে হয়, এলে গেলিয়ে সোজা করতে হয়। ইনশাল্লাহ আল্লাহ ফসল ভালো দিছে। আমাদেরও মন চাচ্ছে, আমরা করব। আমারও মনে ইচ্ছা যে আমি যদি এরকম একটু জায়গা পাতাম তাহলে হয়তো এই জিরের ক্ষেত লাভজনক হিসেবে দেখতেছি, আমিও করার মনের ইচ্ছা আমার আছে আর কি। জমি আছে যারা করতে ইচ্ছুক, এই লবণাক্ত হলেও যে আমরা করবো না এটা কোনো বিষয় না। ইনশাআল্লাহ লবণাক্ত এলাকায় ওগুলো হচ্ছে। জিরা আবাদের জন্য চাষিদের প্রশিক্ষণ, সার প্রয়োগ ও রোগবালাই নিয়ে পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। আমরা চেষ্টা করছি যে আসলে এই কৃষকদের মাঝে যাতে এই চাষটাকে উদ্বুদ্ধ করে কিভাবে আমরা আরো বৈজ্ঞানিক উপায়ে করা যায়, এজন্য কিন্তু আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সহ আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে কিন্তু বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন লবণাক্ত অঞ্চলে বিকল্প ফসল হিসেবে জিরা চাষ এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো ওয়ালটনের গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট 2026। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের 2.5 শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এই উদ্যোগের উদ্দেশ্য বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরও সুদৃঢ় করা। সম্মেলনে অংশ নেওয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনাররা বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। অনুষ্ঠানে নেপালের বাজারে ওয়ালটনের নতুন 18 মডেলের ফ্রিজ উন্মোচন করা হয়। ধীরে ধীরে আমরা একটা গ্লোবাল এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ, মুদ্রাস্ফীতি, মন্দা ও অর্থনৈতিক সংকটের চাপে পিষ্ট ইরানের রাজধানী তেহরান। সেখানে প্রতি বেলার খাবার আর নিত্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে জনগণের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বাকিতে কেনার সুযোগ দিচ্ছে ইরান সরকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর আগে থেকেই ইরানের তীব্র অর্থনৈতিক সংকট ও রেকর্ড মূল্যস্ফীতির কারণে হিমশিম খাচ্ছিলেন সাধারণ নাগরিকরা। গত মার্চে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে 70% বেশি দাঁড়িয়েছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরে দেশ জুড়ে বিক্ষোভ করেন অনেক মানুষ। এই অবস্থায় দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ভঙ্গুর অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে নাগরিকদের জন্য নতুন সহায়তা পরিকল্পনা চালু করেছে ইরান সরকার। ইরানি গণমাধ্যম জানিয়েছে এর আওতায় ইরানের নাগরিকরা বাকিতে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন আর ঋণ পরিশোধে সরকার সহযোগিতা করবে।
সরকারি সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো প্রতি 2 মাসে একবার নির্ধারিত দোকান থেকে প্রয়োজনীয় পণ্য বাকিতে সংগ্রহ করতে পারবে। তবে কেনাকাটার মোট পরিমাণ তাদের প্রাপ্ত সরকারি সহায়তার অঙ্কের বেশি হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই উদ্যোগে অর্থায়ন করবে বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি। এরই মধ্যে দেশটির পাড়া মহল্লার ছোট দোকানগুলোতে বাকিতে কেনাকাটার পুরনো ঐতিহ্য ফিরে এসেছে। সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য বাকিতে কিনছেন এবং মাস শেষে বেতন পেলে তা পরিশোধ করছেন। পাশাপাশি কিছু অনলাইন প্ল্যাটফর্মও এই সুবিধা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই ব্যবস্থাটি আপাতদৃষ্টিতে জনগণের জন্য কিছুটা স্বস্তিদায়ক মনে হলেও এটি মূলত ইরানের অর্থনীতির চরম বিপর্যস্ত পরিস্থিতি এবং জনগণের ক্রয় ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসারই প্রতিফলন। 2012 সালে ইরানে মাথাপিছু আয় ছিল প্রায় $8,000। সেখানে 2024 সালে দেশটিতে মাথাপিছু আয় কমে দাঁড়িয়েছে মাত্র $5,000। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।